স্বৈরাচারী জমানার অবসানে, স্বৈরাচারী রাজপ্রাসাদের পতনে, ভেঙে টুকরো টুকরো হয়ে যখন চতুর্দিকে ছড়িয়ে আছে, তখন সেই রাজপ্রাসাদের বিভিন্ন পরিত্যক্ত কুলুঙ্গি থেকে অথবা মাটি খুঁড়ে বেরিয়ে আসছে বিভিন্ন রকমের গুপ্তধনের কলসি। এ তো আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। কিন্তু খোদ তৃণমূল কংগ্রেসের যে গুপ্তধনের কথা কেউ জানতো না বা প্রকাশ্যে ওইভাবে আলোচনা হতো না, সেই গুপ্তধনই থাকলো এই গত দু তিন দিন ধরে আলোচনার মুখ্য বিষয়। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং তাও হয়ে গেল ফ্রিজ। কারা করলো? ওই তৃণমূল কংগ্রেসের থেকে, তাদের থেকে টিকিটে জেতা যে সমস্ত এমএলএ, তারা। আবার আরো ভালো করে বললে তাতে যোগ হলো তাদের নাকি প্রাক্তন ক্যাশিয়ার, অথবা তিনি নাকি এখনো ক্যাশিয়ার আছেন, তার নাকি অধিকার আছে সেটা নিয়ে বক্তব্য রাখার বা চিঠি লেখার, ব্যাংককে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার। কিন্তু এই সমস্ত তথ্য তো আপনারা সংবাদ মাধ্যমে, খবরের কাগজে, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এর পরেও তো এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু তথ্য, বিশেষ কিছু প্রশ্ন এগুলো থেকেই যায় যে এটার প্রভাবটা ঠিক কি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, এই যে তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আচ্ছা, এই 3টে অ্যাকাউন্ট অন্যান্য জায়গাতে এতে যা আছে, অন্যান্য বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বা বিভিন্ন রকম তথ্যের মাধ্যমে যেগুলো জানা যাচ্ছিল, যে সেটা 1800 কোটি টাকাও হতে পারে, 2000 কোটি টাকাও হতে পারে। এবার সেটা বাদ দিয়ে যদি এই 440 কোটি টাকা বা 800, 850 কোটি টাকা, এই যে তথ্যমূলক বিভ্রান্তিগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, এর কারণটা হচ্ছে এই টাকা কোনোটা হয়তো কারেন্ট অ্যাকাউন্টে, কোনোটা ফিক্সড ডিপোজিটে, এরকম বিভিন্ন রকম স্টেজে সেই সম্পত্তিটাকে যদি বা আর্থিক সম্পত্তিটাকে যদি যোগ করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের তথ্য বা সংখ্যা উঠে আসছে। সে প্রসঙ্গ ছেড়েই দেওয়া গেল। কিন্তু যেটা এই মুহূর্তে ফ্রিজ হয়েছে সেটা তো আমরা জানি, যে অরূপ বিশ্বাস, তৎকালীন প্রাক্তন মন্ত্রী, সেই অরূপ বিশ্বাস, যাকে বলা হচ্ছিল পলাতক, বিশ্বাস ব্রাদার্সের একজন ধরা পড়েছে স্বরূপ বিশ্বাস, আর আরেকজন তিনি পলাতক ছিলেন, যিনি সদ্য হাজিরা দিলেন। এখন এই অরূপ বিশ্বাস প্রথম চিঠিটা দেন ওই ব্যাংকে যে ওই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হোক। ওই অ্যাকাউন্টে প্রচুর বেআইনি লেনদেন আছে। তৎপরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরোধী গোষ্ঠী, সেই বিরোধী গোষ্ঠীর 10 জন এফআইআর করলেন, এবং পরবর্তীতে প্রশাসন থেকে, পুলিশ থেকে অ্যাকাউন্ট 3টিকে ফ্রিজ করা হলো। এটা হচ্ছে ঘটনা। আর এই ঘটনাটার পিছনটা কি, আর এই ঘটনার সামনেটায় কি আছে? এই যে লুটের মাল, এই লুটের মাল যদি বলা হয়, যেটা ওনারা বলছেন, বেআইনি লেনদেনের কথা আমরা সাধারণ মানুষ বলছি না, অন্য কেউ বলছে না। প্রাক্তন তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে এখনো অবশিষ্টাংশ যে তৃণমূল কংগ্রেস রয়ে গেছে, তারা বলছে, তারা সেই সমস্ত নিয়ে টানা হিঁচড়া করছে। এখন খুব খোলা চোখে শুধু দর্শকবৃন্দ ভাবুন, এর ফাঁকেই তাদের ডিজে ব্যানার্জি, তিনি প্রায় এক জায়গায় শোনা যাচ্ছে প্রায় 90 কোটি খরচা, আর এক জায়গায় শোনা যাচ্ছে প্রায় 150 কোটি খরচা করে চার্টার্ড ফ্লাইটে দিল্লি আসা যাওয়া করে নিলেন। এখন এই টাকাগুলো আর ওই টাকার অঙ্কটা কি মিলছে? মাত্র এইটুকু, মাত্রই কি 440 কোটি টাকা বা 800, 850 কোটি টাকা ওই অ্যাকাউন্টে আছে, যেখানে একটা চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করতেই
এই পরিমাণ খরচা হয়ে যেতে পারে। এবার এর সাথে যোগ দিন বিভিন্ন প্রকার মামলাতে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জর্জরিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লুটতরাজ হয়ে গেছে তাদের জীবন, এবং মর্মান্তিক মর্মান্তিক ঘটনা অভয়ার মতো। সেই সমস্ত মামলাগুলোতে আমি বহুবার এই চ্যানেলে তুলে ধরেছি আপনাদের কাছে যে একটা টিম অফ লয়ারকে দাঁড় করিয়ে দেওয়া হতো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেই টিম অফ লয়ার যাদের নাম আমি এর আগেও অনেকবার পড়েছি, এবং অনেক প্রথিতযশা ইউটিউবার তারা এর রীতিমতো হিসাব তুলে ধরেছেন যে সেই মামলাতে কত কত উকিলের পিছনে খরচা হলো, এবং সেটাও কোটিতে কোটি কোটি ছাড়া নয়। ওই লাখ টাকার গল্প ভুলে যান, ওসব নেই, ওসব কেউ ভাবে নাকি। যোগ করলে এক একটা মামলাতে 2, 3, 4 হিয়ারিং ইত্যাদি এই সমস্ত হয়ে সেটাও কোটিতে খরচা হতো। এবার সেইখানে যেহেতু রাজ্য সরকার সেখানে পার্টি থাকতো, তাহলে ওই টাকাটা ওই রাজ্য সরকারের তহবিল থেকে খরচা হতো, এবং তৎকালীন বিরোধী দল বিজেপি এটা নিয়ে প্রচুর বলেছে। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা, তিনি প্রায় প্রতিটি জনসভাতে এই জায়গাটাকে মেনশন করতেন যে সরকারি তহবিল থেকে জনগণের অর্থ কিভাবে খরচা করা হচ্ছে এই সমস্ত মামলাগুলোকে বা অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, অপরাধীর পক্ষ নেওয়ার জন্য। কিন্তু আজকের আলোচনার বিষয় যেটা ছিলাম সেটা হচ্ছে ওই গুপ্তধন। এখন এই হিসাবটা যদি ভাবেন যে ওটা তার একটা কিছুটা অংশ ওই তহবিল থেকে খরচা হয়েছিল, তাহলেও কি মাত্র ওই 440 কোটি বা 800-850 কোটি টাকায় দাঁড়ায় জিনিসটা? শুধু দর্শক বৃন্দ, এই 15 বছর যাবত যারা এই পরিমাণ বিলাসবহুল জীবনযাপন করেছে, যারা 30টা গাড়ির কনভয় ছাড়া ঘুরতে পারতো না, আর যাদের সম্পদের পরিমাণ আকাশ ছোঁয়া, কল্পনা করা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, বিভিন্ন রকম জোয়ারে ভেসে যাওয়া যাত্রা, সেগুলোতে আবার টেন্ট খাটানো, সেই অসংখ্য টেন্ট, সেই টেন্টগুলো এক একটা ছোটখাটো মানে বিলাসবহুল হোটেলের তুল্য, তাতে বেশনের ব্যবস্থা। তিনি নাকি যাত্রা করছেন জনসংযোগের জন্য, বিভিন্ন রকমের নাম দিয়ে দিয়ে যাত্রা করছেন, এই জোয়ার যাত্রা, সেই জোয়ার যাত্রা। তাতে নিশ্চয়ই সরকারি অর্থ ব্যয় হতো না। ধরেই নিই, যদি আন্তরিকভাবে যদি ধরে নিই, তাহলে ওই টাকাটাও ওই তহবিলগুলো থেকে খরচা হতো। তার হিসাবটাও কি এইটুকু জায়গায় এসে দাঁড়ায়? আচ্ছা, এবার আপনারা বলতে পারেন ওগুলো তো খরচা হয়ে গেছে, এটা পড়েছিল অবশিষ্ট। তাহলে আজকে মাননীয় বিধায়ক কুণাল ঘোষ তিনি তুলে ধরে দেখিয়েছেন যে কোন কোন বিধায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটে কত কত লক্ষ টাকা নিয়েছেন ওই তহবিল থেকে এবং খরচা করেছেন। সেটা তো তাদের দলের ব্যাপার, কিন্তু খোলা চোখে দেখা যাচ্ছে তার দলের তহবিল দলেই তো বিভিন্ন রকম কাজকর্মতে মানে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করে, সেটা একটা ক্লাব পর্যন্ত করে। কিন্তু প্রশ্নটা তো এই নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে ওই তহবিলে বেআইনি অর্থে লেনদেন কি কি হয়েছিল, যেটা এখনো পর্যন্ত উঠে আসছে, জানা যাচ্ছে। সেটা হচ্ছে ওই কেডি সিং, ওই অ্যালকেমিস্টের চোখের জলের টাকা, মানুষের চিটফান্ডের টাকা, আর আরো একটা বড় অংশ যেটা ডিয়ার লটারি। আশ্চর্যের বিষয় শুধু দর্শক বৃন্দ, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার প্রশ্ন তুলেছেন ওই যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, আর সরকারে আসার পরেও সরকার কঠোর অবস্থানের কথা জানিয়েছে যে এই ধরনের আর্থিক দুর্নীতিগুলো কঠোর হাতে মোকাবিলা করা হবে। এবং তার মধ্যে কিন্তু এই ডিয়ার লটারির যে কেলেঙ্কারি, যেখানে কিনা মানে বারবার করে অনুব্রত মণ্ডল, তার মেয়ে, এরা ফার্স্ট প্রাইজ পেয়ে যেত, এবং আরো 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 এরকম কেলেঙ্কারিগুলো ছিল, তাহলে সেই টাকা কি ওর মধ্যে আছে? ইয়েস, আছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে যা প্রকাশ হচ্ছে আমরা পড়ছি, দেখছি। তাহলে প্রসঙ্গটা কিন্তু দলীয় তহবিল না, প্রসঙ্গটা হচ্ছে ওই তহবিলটাকে ব্যবহার করে
কোন কোন কালো টাকাকে সাদা টাকা করে বার করে দেওয়া হয়েছে। আর এখানেই আসছে এই এপিসোডের সবচেয়ে বড় প্রশ্নটা। শুধু দর্শকবৃন্দ, আপনারাও নিজেরাও অনুমান করছেন, সম্যকভাবে হয়তো বুঝতে পারছেন। আমি গতকালকের একটা এপিসোডে বলেছিলাম, বা তার আগের দিনের, যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে পরিমাণ বিশাল বিশাল রাজপ্রাসাদ, বিশাল বিশাল রিসর্ট, হোটেল, সম্পত্তি, এগুলো কত কত কোটি টাকার। আর এই টাকাটা কি সবটাই স্বচ্ছ ব্যাংক লোনের মাধ্যমে বা প্রজেক্ট লোনের মাধ্যমে? এগুলো সব স্বচ্ছ, এগুলো সব পারমিশন, লোকাল গভর্নমেন্ট যেগুলোকে বলা হয় পঞ্চায়েত, পৌরসভা, এগুলো সব স্বচ্ছ কাগজের মাধ্যম দিয়ে হয়ে গেল, আর সুন্দর করে ব্যাংকের লোন অ্যাপ্রুভাল হয়ে গেল। এতটাই কি? এইটাতে যে ইনভেস্টটা হয়েছে, ওই প্রত্যেকটা ইট, বালি, কাঠ, আসবাবপত্র, বিলাসবহুল বিভিন্ন রকমের গ্যাজেটস, এগুলো কি সবটাই ব্যাংকের টাকা? ব্যাংকের লেনদেন হয়েছে এরকম টাকা? এই টাকা তাহলে কোথাকার টাকা? এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল বিষ বৃক্ষের সেই বীজ, যে বীজ এই রাজ্যটাকে, এই রাজ্যের শান্তিকামী, গণতন্ত্রপ্রেমী, রাষ্ট্রবাদী মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে। কি সেটা? বিদেশি অর্থ, হাওলা, এই লেনদেন, বিভিন্ন বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের বিভিন্ন রকম ফান্ডিং, যেখানে বিভিন্ন রকম ক্ষেত্রে, এবং তাদেরই এক প্রাক্তন সাংসদ, মানে সাংসদ প্রাক্তন হননি, কিন্তু ওই দলের প্রাক্তন, তার সেই মাননীয় সাংসদ, তিনিও আমার সেই সন্দেহটাকে মান্যতা দিয়ে ফেলেছিলেন এই কিছুদিন আগে দিল্লিতে, যখন তাদের বৈঠক টৈঠক হচ্ছিল, যে আমি সন্দেহ প্রকাশ করতাম, বারবার চিৎকার করে বলতাম আপনাদের সামনে, যে এখানে শুধুমাত্র একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নয়, তার পুরো টিম ওয়ার্ক, পুরো টিমটা একদম, ওনাদের যে বুথ লেভেল আছে সেখান থেকে শুরু করে ওই টালির চালা পর্যন্ত, এটা একটি বিদেশি ব্লু প্রিন্টে চলছে। সেটাকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন, ডিফটেড ডাকতে পারেন, রাষ্ট্রদ্রোহিতা ডাকতে পারেন, যা খুশি ডাকতে পারেন, কিন্তু সেটা ভারত রাষ্ট্রের সংবিধান, আইন, এগুলো মেনে নয়। এবং এই ছিল ওদের শেষ প্রচেষ্টা, যে এবার যদি ভোটে ওরা জিতে যেত, তাহলে এই রাজ্যের আমরা যে সমস্ত মানুষজন এখনো বাস করছি, বেঁচে আছি, তারা আর নিজেদেরকে ভারতীয় বলতে পারতাম না। এর থেকে বড় বাস্তব বোধহয় সত্য বোধহয় কিছু হয় না। তার কারণ, এদের মধ্যে যদি কোনো দল এটুকু বুঝতে পারে যে হ্যাঁ, তাদের পরিস্থিতি, পরিবেশ খারাপ, মানুষের ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে, এটুকু যদি বুঝে তারা সতর্ক হয়। কিন্তু ওদের সতর্ক হওয়া তো দূরের কথা, এই যা চারপাশে যা কিছু বেরোচ্ছে, যেগুলো আমি বহুবার বলতাম, যে ওই পুকুরের তলা থেকে অস্ত্র বেরোবে, মাটি খুঁড়লে সোনা বেরোবে, অমুক জায়গায় পাট খেতে টাকা বেরোবে, পর পর হুবহু সব মিলে গেছে। সুড়ঙ্গ আছে বাড়ির ভিতরে, মিলে গেছে। এবং সেই সুড়ঙ্গ, প্রত্যেকটা সুড়ঙ্গের সঙ্গে কাল্পনিকভাবে যুক্ত। তার কারণ এর সুরটা গিয়ে পৌঁছচ্ছে একটি জায়গায়, আর এদের ফান্ডিং এর তাই কোনো অভাব ছিল না। ওই তৃণমূল কংগ্রেসের ওই কটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়। এদের ফান্ডিংটা কমপ্লিটলি বিদেশি কিনা, সেটা এবার তদন্ত করবার প্রয়োজন। আর এই তদন্ত করতে গেলে হয়ে যাবে বোধহয় সেটা ভারতবর্ষের সব থেকে বড়, ঠিকই বলছি, বোধহয় ভারতবর্ষের সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারির তদন্ত। কারণ যে কুচো নেতা, সে কুচো নেতাও শেষ 2-3 বছরে ফুলে ফেপে 5খানা গেস্ট হাউস, 5খানা হোটেল, 5খানা রিসর্ট করে ফেলেছে। তাহলে ওই যে বলে না যে বিলাসিতা বা স্বৈরাচার,
ওপর থেকে আস্তে 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 নিচের দিকে নামতে থাকে, নিচে নামতে নামতে সেটা পরিব্যাপ্ত হয়ে সম্পৃক্ত হয়ে যায়। আর এই সম্পৃক্ত হয়ে গেছিলই বলে আজকে তার পতন। কাজে এই যে অ্যাকাউন্ট নিয়ে এত আকচি, এই আকচির পিছনে কিন্তু লুকিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বলা ভালো যে প্রচুর ধরনের সরকারের সদর্থক পদক্ষেপ, নতুন সমাজ নতুন ভবিষ্যৎ গঠনের যে প্রয়াস, সেই দিকে আমাদের জনগণের অনেক বেশি আগ্রহ রাখার দরকার। কিন্তু বহুল প্রচারিত যে সমস্ত সংবাদ মাধ্যম, তাদের কাছে ওই অ্যাকাউন্টে কি আছে, ওই অ্যাকাউন্টে কি হলো, সেটাই তাদের কাছে সারাদিন ব্যাপী প্রচারের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন সেটা কিছু করার নেই, অ্যাকচুয়ালি সেটা দেখানো একদিক থেকে ভালোই হচ্ছে যে কতটা দুর্নীতি ওই জায়গায় হয়েছিল। আর ওই যে বললাম, অর্থম অনর্থম সব কিছুর মধ্যে ছিল টাকা, টাকার ভাগ। আর এই ভাগ পতনের ফলে সব ভেস্তে গেছে, সব অঙ্ক ঘেঁটে গেছে। এখন এক একজন, আমার মনে হয়েছে এক একজন ওদের এক একটা আলাদা আলাদা দল, আমি বলেছিলাম না নির্দল হয়ে গেছে এক একজন, সেই নির্দলেরা এক একটা নিজেদের মধ্যেকার অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত। কিন্তু আসছে আগামীতে আরো আরো কঠোর আইন, যেটা সামনের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসছি। এখন এই অর্থের সুলুক সন্ধান আমাদের এই সরকার অবশ্যই করবে। এই চূড়ান্ত আর্থিক দুর্নীতি, পরিব্যাপ্ত লক্ষ লক্ষ কোটি টাকা, এবং সেই লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার হোক, এবং সেটা রাজকোষে আমাদের যে পরিমাণ দেনা রেখে দিয়ে গেছে ওই সরকার 8 লক্ষ কোটি টাকার, সামনের দিন রয়েছে বাজেট, এই সমস্ত পরিসংখ্যানগুলো কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের এই নিয়ে চিন্তা শুরু করা প্রয়োজন বলে মনে করি। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানিয়ে আপনারা একটু শেয়ার করবেন, যাতে আপনার মতামত আরো বহু মানুষ জানতে পারে। আপনারা নোটিফিকেশন অন রাখবেন। বিভিন্ন রকম কর্মব্যস্ততায় গত কয়েকদিন একটু এপিসোডের সংখ্যা কম ছিল, তার জন্য মার্জনা চাইছি। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারাম, নমস্কার।